৭৫টা কান্ট্রি থেকে ইমিগ্রেন্ট ভিসা বর্তমানে সাময়িকভাবে পজ দিয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ ও এটা অন্তর্ভুক্ত। দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা এই পজটি শুধুমাত্র যারা কনসুলার প্রসেস হয়ে আমেরিকা আসতে চায় এই পজটি দিয়েছে সম্পূর্ণ সাময়িকভাবে। কারণ স্টেট ডিপার্টমেন্ট দেখেছে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে দেশে আসছে তারা ফাইন্যান্সিয়ালি সেলফ হচ্ছে না। এই পজটি দেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস গভর্নমেন্ট বর্তমান যেই পাবলিক চার্জের যে রুলটি রয়েছে তারা আরো রিভিউ করছে, অ্যানালাইসিস করছে এটাকে আরো কিভাবে আপনার ডিজাইন করা যায়, সাজানো যায়। এটি শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য যেসব নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে, যদি আমেরিকায় আসতে চায় বাংলাদেশ থেকেও B1 B2 ভিসা, F1 ভিসা, H1 ভিসা, L1 ভিসা, O1 ভিসা এবং পাশাপাশি K1 K3 এই সকল ভিসা কিন্তু ডোর ওপেন রয়েছে। ভিসা পজের যে বিষয়টি আমরা দেখছি, আপনার কাছে একটু জানতে চাইবো যে ইমিগ্রেন্ট ভিসা পজ বলতে আসলে ঠিক কি বোঝায়? এটি কি আইনসঙ্গতভাবে স্বীকৃত কি না, এক? দুই হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটাও কি, দুটো বিষয়, এবং এই ক্ষেত্রে এটি কারা করতে পারেন এবং ইমিগ্রেন্ট ভিসা পজ থাকলেও কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করা যায় কি না? এই ক্ষেত্রে আপনার কাছে এই প্রশ্ন তিনটা রাখলাম, তারপরে নিরবচ্ছিন্নভাবে আপনি আলোচনা করুন। সময় থাক নিশ্চয়ই তো আপনার কথার প্রেক্ষিতে প্রশ্ন আরও আসবেই। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, আজকে দর্শকদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। আমরা স্বাভাবিক সবাই কম বেশি অবগত যে ইমিগ্রেন্ট ভিসা পজ যেটা কিনা গত মাসেই এটা প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জারি করা হয়েছে যে ৭৫টা কান্ট্রি থেকে ইমিগ্রেন্ট ভিসা বর্তমানে সাময়িকভাবে পজ দিয়েছে। তার মধ্যে বাংলাদেশ ও এটা অন্তর্ভুক্ত। দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা এই পজটি শুধুমাত্র যারা কনসুলার প্রসেস হয়ে আমেরিকা আসতে চায় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। এখন এই ইমিগ্রেন্ট ভিসা ইমিডিয়েট রিলেটিভস হতে পারে, ইউএস সিটিজেনের স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, পাশাপাশি ইউএস সিটিজেনের ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন, ম্যারিড চাইল্ড, আনম্যারিড চাইল্ড, এবং পাশাপাশি গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস, চিলড্রেন এবং ওভার 21 আনম্যারিড চাইল্ড। এই সমস্ত ক্যাটাগরি যারা ইমিগ্রেন্ট হতে চায় আমেরিকাতে এবং যাদের ভিসা প্রায়োরিটি আছে এখন এবং ভিসার জন্য এলিজিবল, তাদের ভিসাগুলো এখন পজ দিয়েছে। এই পজ সম্পর্কে অনেক সময় দেখা যায় মানুষের মাঝে ক্লিয়ার কোনো ধারণা নেই কি হবে, পজটা কি পার্মানেন্ট হয়ে গেল না কোনো টেম্পোরারি, না কত সময়ের জন্য পজ দিল এবং পজটা কেন আসবে। যেটা এই আপনার এক্সিকিউটিভ অর্ডারের প্রজ্ঞাপনে যেটা বলেছে সেটা হচ্ছে এই পজটি দিয়েছে সম্পূর্ণ সাময়িকভাবে। কারণ স্টেট ডিপার্টমেন্ট দেখেছে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে দেশে আসছে তারা ফাইন্যান্সিয়ালি সেলফ হচ্ছে না এবং তারা আমেরিকাতে এসে এবং পাবলিক যে বেনিফিট সেটা নিচ্ছে। সেটার কারণে কিন্তু এই পজটি দিয়েছে এবং ৭৫টা কান্ট্রিকে তারা রিস্কি কান্ট্রি হিসেবে ডেজিগনেটেড করেছে এবং করে সেই এই কান্ট্রিগুলো থেকে ইমিগ্রেন্ট ভিসা বর্তমানে সাময়িকভাবে পজ দিয়েছে। এই পজটি দেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস গভর্নমেন্ট বর্তমান যেই পাবলিক চার্জের যে রুলটি রয়েছে তারা আরো রিভিউ করছে, অ্যানালাইসিস করছে এটাকে আরো কিভাবে আপনার ডিজাইন করা যায়, সাজানো যায়, যার ফলে যারা এদেশে ইমিগ্রেন্ট হয়ে আসবে যেন পাবলিক চার্জের অন্তর্ভুক্ত না হয়। এটি হচ্ছে মেইন কারণ এই পজটি দেওয়ার জন্য। সো এটা গভর্নমেন্ট করতে পারে, তাদের অথরিটি রয়েছে, কিন্তু এটি যে কোনো সময় আবার পজটি কিন্তু উঠে যেতে পারে যখনই গভর্নমেন্ট পাবলিক চার্জের নতুন নীতিমালা আপনার জারি করবে, সাথে সাথে কিন্তু পজটি উঠে যাবে। আর এই পজটি থাকার কারণে কিন্তু ভিসা আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো আপনার বাধাগ্রস্ত হয়নি। একদম খুব স্বাভাবিক গতিতেই কিন্তু ইন্টারভিউ হচ্ছে, মানুষজনকে ইন্টারভিউতে ডাকছে এবং যাদের অ্যাপ্লিকেশন গুলো ইউএসসিএস এ অ্যাপ্রুভ হচ্ছে I-130, তাদের অ্যাপ্লিকেশন গুলো ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিং, ডকুমেন্ট কালেকশন, এভরিথিং নর্মাল গতিতে চলছে এবং এমবিসি কিন্তু ইন্টারভিউ কল করছে। ইন্টারভিউ করার পরে
যখন দেখা যাচ্ছে যে সবকিছুতে কোয়ালিফাই করছে, কোনো ডকুমেন্টস রিকোয়ারমেন্ট দরকার নেই, তখন কিন্তু তারা 221G এই সেকশনের আলোকে তারা অ্যাপ্লিকেন্টদেরকে বর্তমানে হোল্ড করে রেখেছে, যে এডিশনাল আপনার ইনফরমেশন দরকার অথবা আপনার আরো এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দরকার আছে। এই ধারার মাধ্যমে অ্যাপ্লিকেন্টদেরকে আপাতত বলছে তোমরা ওয়েট করো, যেটা আপনার 221G এর মাধ্যমে আপনার এই সেকশনের আলোকে, এবং যে প্রেসিডেন্সিয়াল যে এক্সিকিউটিভ অর্ডার রয়েছে, পজ রয়েছে, এই পজটির কারণে তারা এই মুহূর্তে স্ট্যাম্পিংটা শুধু করছে না। এটা শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য যেসব নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে, যদি আমেরিকায় আসতে চায় বাংলাদেশ থেকেও, B1 B2 ভিসা, F1 ভিসা, H1 ভিসা, L1 ভিসা, O1 ভিসা, এবং পাশাপাশি K1 K3, এই সকল ভিসা কিন্তু ডোর ওপেন রয়েছে। কেউ চাইলে অল্টারনেটিভলি এইসব ভিসার মাধ্যমেও কিন্তু আমেরিকা আসার চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে তো যেগুলো বললেন B1 B2, এইগুলোর ক্ষেত্রে তো আবার বন্ডেরও একটা সমস্যা রয়ে গেছে, অনেক অর্থ দিতে হবে। সেক্ষেত্রে এটা যেটা আপনি বললেন, আমরা যতটা তাইলে ভাবছি যে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার, ঠিক ততটা নয় যে শুধুমাত্র ভিসা পজটা উঠে গেলেই, যেহেতু কনসুলার প্রসেসিংগুলো কমপ্লিট করা আছে, শুধুমাত্র স্ট্যাম্পটা দেওয়া বাকি আছে যেটা আপনি বললেন, তাহলে সেই মুহূর্তে হয়তো এটা পাওয়া যেতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এটার মাধ্যমে যদি আবেদন করে যে এইটা করা যায় কি না, এবং সেক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কথাটি বলছি, এটা আসলে কি তাহলে? এখানেও কিন্তু একটি বড় ধরনের কনফিউশন বিরাজ করছে আপনার আমাদের যারা ইমিগ্রেন্ট প্রার্থী আমেরিকাতে, এবং বিভিন্ন রকম তারা বিভিন্ন সংবাদ শুনে কিন্তু একটু বিভ্রান্ত হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এই শব্দটা ব্যবহার করা হয় শুধুমাত্র যারা কিনা আমেরিকার ভিতরে রয়েছে। আমি যেসব ক্যাটাগরি বললাম, ইউএস সিটিজেনের রিলেটিভস এবং গ্রিন কার্ডের রিলেটিভস, যারা কিনা আমেরিকা ইমিগ্রেন্ট হতে চায় এবং যারা আমেরিকা অবস্থান করছে, সেই অবস্থান থেকে তারা আমেরিকায় আপনার গ্রিন কার্ড নিতে চায় ওই আত্মীয় স্বজনের মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে কোনো পজ বিরাজমান নেই। যে কেউ যারা এলিজিবল তারা কিন্তু এই দেশে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড ক্লেম করতে পারে, বর্তমান যে এক্সিস্টিং যে পাবলিক চার্জের রুল রয়েছে সেটার মাধ্যমেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই ইমিগ্রেন্ট ভিসা পজ থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করলে কি কোনো ঝুঁকির সম্ভাবনা আছে কি, বা নেই, কোনটা? এখনো যে বর্তমান যে রুল প্রযোজ্য রয়েছে, এতে কিন্তু কোনো আগের মতোই কিন্তু রুল জারি রয়েছে, যেটি কিনা 2022 সালের যে পাবলিক চার্জের নীতিমালা রয়েছে, যেটা প্রিভিয়াস সরকারের ছিল, সেটি কিন্তু এখনো বিরাজমান, যেটা পাবলিক চার্জের। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে পাবলিক চার্জের যে রুল, সেটি হচ্ছে একমাত্র একটা ইমিগ্রেন্টকে তারা ডিসকোয়ালিফাই করতে পারে শুধুমাত্র যদি সে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট অথবা লং টাইম ইনস্টিটিউশনালাইজ কেয়ারে যায়, সেটার ক্ষেত্রে কিন্তু একমাত্র পাবলিক চার্জের বার সেটা অ্যাপ্লাই করতে পারে। তবে এখানে আরেকটি সংখ্যার বিষয় রয়েছে যে উইদিন 30 ডেজ এর মধ্যে, যেটা কিনা ইউএসসিআইএস কিন্তু পাবলিক চার্জ বন্ড আপনার কনফার্ম করতে পারে, যেটা কিনা এখনো এই সম্ভবত এই মাসে এটার টাইমলাইন চলে যাবে, যেটা 30 ডেজ যে পাবলিক অপিনিয়নের জন্য তারা জারি করেছে, যে ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা অ্যাডজাস্টমেন্টের জন্য দেশে আবেদন করবে তাদেরকেও কিন্তু পাবলিক চার্জ বন্ড দেওয়ার লাগতে পারে। তো সেটি কিন্তু স্কেয়ার হওয়ার কোনো কারণ নেই, সেটি সিমিলার আরেকটি এডিশনাল তাদেরকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে, এলিজিবিলিটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি দেখা যায় কোনো একটি রিস্কি আপনার ইমিগ্রেন্ট, তার যেটা দেখা গেল যিনি যাকে ইমিগ্রেন্ট হিসাবে এই দেশে তারা স্পন্সর করছে, সে স্পন্সর এবং ইমিগ্রেন্টের যে আপনার সবকিছু যখন তারা ইভ্যালুয়েশন করে দেখবে যে এটা রিস্কি অ্যাপ্লিকেন্ট, যে তাকে গ্রিন কার্ড দিলে আবার সে পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা একটা আলাদা ফর্মের মাধ্যমে বন্ড, সেটা 8,000 হতে পারে, 15,000 হতে পারে, ওটা তার অ্যাপ্লিকেশনের সব সামগ্রিক বিষয় বিবেচনা করে তারা একটা অ্যামাউন্ট ধার্য করবে, সেই অ্যামাউন্টের মাধ্যমে বন্ডটি সাবমিট করলে তখন তার গ্রিন কার্ড ইস্যু করে দিবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু বললাম, ঝুঁকির কথা যেহেতু বললাম, তো সেহেতু যদি আমরা বলি যে প্রায়োরিটি ডেট যদি কারেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কি ইওএস বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করলেও কি ঝুঁকির সম্ভাবনা থাকবে?
না, এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি উল্লেখ করলেন। জি। প্রায়োরিটি ডেটটা অনেক সময় দেখা যায় যেটা কিনা আমি ইমিডিয়েট রিলেটিভস, যেটা কিনা ইউএস সিটিজেনের স্পাউস এবং প্যারেন্টস এবং আন্ডার 21 চাইল্ড যদি আমেরিকায় থাকে, তাদের ক্ষেত্রে কোনো প্রায়োরিটি ডেট মেনটেন করা হয় না। তারা এদেশে থাকলে তারা সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে গ্রিন কার্ডধারী তার স্পাউস এদেশে অবস্থান করছে, তাকে কিন্তু প্রায়োরিটি ডেট মেনটেন করতে হবে। প্রায়োরিটি ডেট যদি মেনটেন না করে গ্রিন কার্ডের জন্য আবেদন করা হয়, তাহলে কিন্তু ইউএসসিএস সেটা অ্যাকসেপ্ট করবে না। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে আপনি হয়তো বলছেন যে আপডেটের কথা, যে ভিসা বুলেটিনের আপডেট। এই মার্চ মাসে অনেকগুলো ক্যাটাগরির ক্ষেত্রে আপডেট আসছে, তবে একটি খুব গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আপডেট এসেছে, সেটি হচ্ছে আন্ডার এজ অথবা সিজ অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে। এটি একটু মানে 1 বছর জাম্প করেছে। দেখা যায় যে জানুয়ারি 2023, যেটা এমপ্লয়মেন্ট বেসের ক্ষেত্রে 4 নম্বর ক্যাটাগরিতে, তারা কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে যারা কিনা I-360 আবেদন করেছিল জানুয়ারি 2023 আগে। আর আরেকটি ক্যাটাগরি খুব একটি ইন্টারেস্টিং আপডেট এসেছে, সেটি হচ্ছে EB2, যেটা কিনা আমরা সবসময় আলোচনা করি যে EB2 NAW অথবা EB2 ক্ষেত্রে যারা কিনা আপনার এই এমপ্লয়মেন্ট বেসে সেকেন্ড ক্যাটাগরিতে আপনার ইমিগ্রেন্ট হতে চায়, যদি ইউএসএ তো যদি কেউ থাকে এই ক্যাটাগরিতে, স্টুডেন্ট ভিসা অথবা অন্য কোনো ক্যাটাগরিতে, তারা কিন্তু সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারে এখন।